চলো তাহলে শুরু করি। হ্যাঁ, তো আমাদের গতকাল আমরা মহাকর্ষ অভিকর্ষের 150 পর্যন্ত এমসিকিউ সলভ করে ফেলেছি। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। এগুলো আমাদের সলভ হয়ে গেছে এবং এগুলো আমাদের অলরেডি এই ক্লাসগুলো ইউটিউবে আমাদের আপলোড করা হয়ে গেছে। তো যারা যারা ক্লাস মিস করেছো, ইউটিউবে তোমরা যাবে, মহাকর্ষ অভিকর্ষ নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে। মহাকর্ষ অভিকর্ষের প্লেলিস্টে গেলে তোমরা বেসিকের সবগুলো ক্লাস পেয়ে যাবে এবং তারপর আগামীকাল পর্যন্ত নেওয়া গতকাল পর্যন্ত আমাদের নেওয়া ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি কে উপস্থিত আছে দেখি। আচ্ছা, নবনী আছো, ওয়ালাইকুম আসসালাম। তো চলো দেখি। এবং আমরা আজকে অল্প সময় পড়াশোনা করব, মানে গতানুগতিক অন্যান্য দিনের তুলনায়। আমরা আজকে সন্ধ্যা 7:30, এখন যদিও 7:30 সন্ধ্যা না, রাত হয়ে যায়, তো আমরা রাত পর্যন্তই পড়াশোনা করব। রাত 7:30 পর্যন্ত আজকে আমরা পড়াশোনা করব, কারণ তারপর আজকে আমার নবম ও দশম শ্রেণীর আবার ক্লাস আছে। তো যার জন্য আমরা 7:30 পর্যন্ত যতটুকু পড়া যায় আমরা দেখব। ঠিক আছে? তো 151 থেকে আমাদের আজকের এমসিকিউ শুরু হবে। চলো শুরু করি। হ্যাঁ, তো আজকে আমাদের এমসিকিউ ক্লাস শুরু হবে 151 থেকে। তো চলো শুরু করি। হ্যাঁ, আর যারা যারা ক্লাসে জয়েন করছো, তোমরা অবশ্যই কোনো কিছু না বুঝলে ভাইয়াকে বলবা যে কোন জায়গাটা বোঝা নাই, সেক্ষেত্রে আমি সেটা বলে দিব। ঠিক আছে? তো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। 151 কি বলেছে দেখো। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে 1.6 × 10³ কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের মান কত? সিম্পল ম্যাথ। এগুলো আসলে আমরা করেছি অলরেডি, অনেকবার করেছি, বারবার একই জিনিসই আমরা দেখছি। কেন? কারণ প্র্যাকটিসের জন্য আসলে আমাদের এমসিকিউ ক্লাসগুলো। তো আমি তোমাদের সাথে প্র্যাকটিস করছি, অ্যাকচুয়ালি আমিও করছি, তোমাদেরকেও করাচ্ছি। ঠিক আছে? তো দেখো, 1.6 × 10³ কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের মান কত? ভাইয়া উপরে বলছে, তাই না? উপরে বলে সূত্র কি? জি আপ। জি আপ ইকুয়াল টু কি ভাইয়া? জি আপ ইকুয়াল টু r/r+h হোল স্কয়ার, r/r+h হোল স্কয়ার ইনটু জি। এটা আসবে। তাহলে এটা সমান আমাদের কত আসে? আর কত? আর কত? এখানে খেয়াল করো, আমরা এখানে সবগুলোকে কিলোমিটারে রেখে দিতে পারি। কেন বলো তো? এখানে উপরেও কিলোমিটার, নিচেও যদি কিলোমিটার হয়, কিলোমিটার অ্যাকচুয়ালি কাটা চলে যাবে, তো আমরা কিলোমিটারই রাখি। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400। তাহলে 6400 নিচে কত? 6400 যোগ আরো কত উপরে? 1.6 × 10³ তার মানে এটা কত? 1.6 × 10³ মানে কি ভাই? 1600। হ্যাঁ, কারণ 10³ মানে হচ্ছে 1000। তাহলে 1600 হোল স্কয়ার ইনটু জি এর মান কত? 9.8। এটা 9.8। তাহলে হিসাব করলে এটা কত আসে? এটা উপরে আসবে 6400, নিচে হচ্ছে 8000, তার মানে হচ্ছে 6400 ডিভাইডেড বাই 8000 হোল স্কয়ার ইনটু 9.8। তো আমরা যদি 1600 দিয়ে যদি কাটি, এটা হবে 4/5। তাহলে 4/5 হোল স্কয়ার, 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, 5 কে স্কয়ার করলে হচ্ছে 25 ইনটু 9.8। তো এটা হিসাব করলে পরবর্তীতে আমাদের রেজাল্ট দেখো কত আসে। 16/25, 16 ডিভাইডেড বাই 25 ইনটু 9.8। এটা আসবে আমাদের 6.272 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার বা 1.6 × 10³ কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের মান 6.27 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? 6.27 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি তারপরে ম্যাথটা যদি দেখি, দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান। ওকে ফাইন, ঘনত্ব সমান। প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। দেখো, প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে আমরা এইভাবে বলতে পারি, ধরি দ্বিতীয়টির ব্যাসার্ধ r2 সমান হচ্ছে r। তাহলে প্রথমটির ব্যাসার্ধ কত? দ্বিতীয়টির দ্বিগুণ। ঠিক আছে? এই যে দ্বিতীয়টি r, তার দ্বিগুণ। দ্বিতীয়টি r এর দ্বিগুণ করলে প্রথমটি পাওয়া যায়। ঠিক আছে? প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের জি এর অনুপাত কত? আচ্ছা, প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের জি এর অনুপাত কত? এটা কিভাবে করেছে দেখি। প্রথম গ্রহের উপরিভাগ এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগ, তাই তো? আচ্ছা, তো এটা যেহেতু আমাদের ঘনত্ব দিয়ে এই প্রশ্নটা আছে, প্রশ্নটা যেহেতু আমাদের ঘনত্ব দিয়ে দেওয়া, তো ভাই ঘনত্ব দিয়ে দেওয়া থাকলে আমাদের আসলে সূত্রটা কি আসে মনে আছে তোমাদের? ঘনত্ব দিয়ে জি নির্ণয়ের সূত্রটা কি তোমাদের মনে আছে? আমরা জানি ঘনত্ব দিয়ে জি নির্ণয়ের সূত্র ছিল G = 4/3 পাই রো জি আর।
এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে অঙ্কটা, কারণ যেহেতু ঘনত্ব সুষম এবং সমান কথাটা বলে আছে। তাহলে প্রথম গ্রহের জন্য আমাদের জি কত, জি1 ইকুয়াল টু কত 4/3 পাই রো জি আর 1। যখন এমসিকিউ করবে এত কিছু করার তো সময় নেই, তাই না? আবার দ্বিতীয় গ্রহের জন্য, কারণ অ্যাকচুয়ালি আসলে কি আমি বলি তোমাদেরকে, 4/3 দুইজনের জন্যই কাটা যাবে, পাই দুইজনের জন্যই কাটা যাবে, যেহেতু ঘনত্ব সমান রো দুজনের জন্যই কাটা যাবে, জিও দুইজনের জন্যই কাটা যাবে, তার মানে আমার থাকবে কি R1 R2 থাকবে। তাহলে জি2 সমান 4/3 পাই রো জি R2। তারপরে তোমরা কি করবা, এটাকে ধরো 1 নং দিলা, এটাকে তুমি 2 নং সমীকরণ দিলা। তারপর হচ্ছে তুমি 2 কে 1 দিয়ে ভাগ করে দাও, বা 1 কে 2 দিয়ে ভাগ করো, কারণ 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বলছে প্রথম গ্রহের উপরিভাগ আর দ্বিতীয় গ্রহের উপরিভাগের জি এর অনুপাত। তার মানে প্রথমে রাখতে হবে প্রথম গ্রহকে অনুপাত করতে হবে দ্বিতীয় গ্রহ, তার মানে G1/G2। তাহলে আমরা যদি 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, আমাদের আসবে G1/G2 সমান, সবই কাটা যায়, থাকে শুধু R1/R2। তাহলে আমাদের এটা সমান আমাদের কত আসে, R1 হচ্ছে আমাদের 2R, R2 হচ্ছে R, অর্থাৎ আমাদের 2, মানে শুধু 2। তার মানে আমরা লিখবো সুতরাং প্রথম গ্রহের জি এবং দ্বিতীয় গ্রহের জি এর অনুপাত হচ্ছে 2:1। তো তোমাদেরকে এটা একটা শর্টকাট আমি বলে দিই, যদি এরকম প্রশ্ন যদি আসে যে ঘনত্ব সমান, ঘনত্ব দিয়ে যদি অঙ্ক করতে বলে, তাহলে মনে রাখবা তাদের ব্যাসার্ধের অনুপাত যা, তাদের হচ্ছে অভিকর্ষজ ত্বরণের অনুপাতও তাই আসে। দেখো ব্যাসার্ধের অনুপাত কত আসছিল, একটা আরেকটা দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি একটা আরেকটা দ্বিগুণ হয়, তাহলে অভিকর্ষজ ত্বরণ জি এর অনুপাতও কি হবে, একটা আরেকটা দ্বিগুণ হবে, 2:1। কারণ ব্যাসার্ধের অনুপাতও কি ছিল, প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টি দ্বিগুণ, তার মানে ব্যাসার্ধের অনুপাতও ছিল কিন্তু R1:R2 সমান 2:1। ব্যাসার্ধের অনুপাতও 2:1 ছিল আমাদের, সরি হ্যাঁ, ব্যাসার্ধের অনুপাতও 2:1 ছিল, অভিকর্ষজ ত্বরণ জি এর অনুপাতও 2:1 হবে। ঠিক আছে। তারপরে এমসিকিউ যদি আমরা দেখি, একটি লিফট 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মেঝের 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হলো। জি সমান 10 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা 10 মিটার সেকেন্ড ইনভার্স 2, হ্যাঁ সেকেন্ড ইনভার্স 2 ধরা হলে লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে? আচ্ছা, নিচে নামছে, নিচে নামলে কি করতে হয় ভাইয়া, নিচে নামলে মাইনাস করতে হয়। মানে লিফট যদি নিচে নামে তাহলে জি থেকে মাইনাস হয়, আর লিফট যদি উপরে উঠে তাহলে জি এর সাথে প্লাস হয়। তাহলে জি হচ্ছে 10 আর এ হচ্ছে 2, তার মানে এখানে আমাদের জি প্রাইম হচ্ছে জি মাইনাস এ। কেন? যেহেতু নিচে নামছে। এটা কেন? কারণ হচ্ছে যেহেতু নিচে নামছে, নিচে নামলে মাইনাস, উপরে উঠলে প্লাস। তাহলে এটা হচ্ছে 10 - 2, দ্যাট মিনস 8 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে। আচ্ছা, লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে? স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে অবশ্যই, ইউ হচ্ছে স্থির, 1 মিটার উপর থেকে ছাড়া হয়েছে, মেঝের 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে। তাহলে 1 মিটারটা কি ভাইয়া, 1 মিটার হচ্ছে এইচ, স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে, ইউ = 0। ঠিক আছে। এখন নিচে যদি ছাড়ো তাহলে কি পরন্ত বস্তুর সূত্র, হ্যাঁ পরন্ত বস্তুর সূত্র কি বলতো, আমরা জানি পরন্ত বস্তুর সূত্র হচ্ছে আমাদের h = ut, নিচে যদি পড়ে তাহলে হচ্ছে ½ gt²। এখান থেকে আমাকে বের করতে বলছে বলটির মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে, সময় টি বের করতে বলছে। তাহলে সময় লাগবে মানে কি, আমাকে বলছে t = what। তাহলে আমরা টি বের করব। তাহলে আমাদের h কত 1, ইউ কত 0, স্থির অবস্থা থেকে, তার মানে এই পুরো টার্মটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। হাফ জি কত 9.8, জি হচ্ছে আমাদের 8, জি হচ্ছে এখানে আমাদের 8। কেন বলতো, এখানে জি আসলে জি প্রাইম, এখানে জি আসলে কি জি প্রাইম, আর এটা লিফটের ভেতরের কন্ডিশনের কথা বলছে। তাহলে 8 × t², তাহলে এটা সমান আমাদের কত আসতেছে বলো, কাটাকাটি করলে হচ্ছে 4t² = 1, বা আমাদের t² = 1/4। তার মানে আমাদের t = √1/4। তো √1/4 মানে কত দেখো, √1/4 হচ্ছে হাফ, তার মানে হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড। তার মানে আমাদের 0.5 সেকেন্ড সময় লাগবে।
এই যে 0.5 সেকেন্ড। লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে? লিফটের মেঝে স্পর্শ করতে বলটির হচ্ছে 0.5 সেকেন্ড সময় লাগবে। তো এগুলো আসলে এমসিকিউ বললে ভুল হবে ভাই, আসলে এমসিকিউ তো ঠিক আছে, বাট এগুলো রেখেছি এমসিকিউর আসলে অ্যাকচুয়ালি আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো সেগুলো সলভ করতেছি, তাই না? ম্যাথের পার্টগুলো সলভ করতেছি, এগুলো কিন্তু তোমাদের বোর্ড এমসিকিউতে কাজে আসবে, এডমিশনে কাজে আসবে, আমাদের সিকিউ সলভিং এর সময় কাজে আসবে। মানে এগুলো করার কারণ হচ্ছে আমরা নর্মালি আমরা কোন একটা অধ্যায়ের বেসিক পড়ার পরে আমরা নিজেকে খুব পণ্ডিত ভাবতে শুরু করি, মনে করি যে না এই অধ্যায় থেকে যাই আসুক আমি পারবো। বাট এত ডিটেলস পড়ানোর পরে এখন হচ্ছে তোমাদের মাথায় ঢুকবে যে না আমরা হচ্ছে গতানুগতিক কারো কাছে পড়লে বা আমরা নিজেরা পড়লে যতটুকু পড়ছি সেটা সাফিসিয়েন্ট না, এর থেকেও বেশি বেশি জিনিসও পড়ার আছে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা কে আছে? ঐশ্বর্য, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া ভালো আছি। চলো আমরা দেখি আমাদের পরের এমসিকিউ। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ভরের 0.532 গুণ, 0.532 গুণ এবং হচ্ছে 0.11 গুণ। আচ্ছা, পৃথিবীতে একটি বস্তুর ভর 5 কেজি হলে মঙ্গল গ্রহে ওই বস্তুর ভর কত? আচ্ছা, তাহলে বস্তুর ভর এটা দেখো তো একটু, বস্তুর ভর বলছে তাই না? বস্তুর ভর। হ্যাঁ, একটা জিনিস তোমাদের কি মাথায় ঢুকছিল, গতকাল থেকে বলছি, 2 দিন ধরে বলছি যে বস্তুর ভর, এই অধ্যায়ে বস্তুর ভর দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ফাউ, এটার কোনো কাজ নাই। বস্তুর ভর সব জায়গায় সমান হয়, তার মানে এটা অঙ্ক করতে বসো না কখনোই, কারণ তুমি দেখতেছো ব্যাসার্ধ দেওয়া, ভর দেওয়া, তার মানে এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকে আছে, তুমি হয়তো অঙ্ক করা শুরু করছো। হ্যাঁ, G=gm/r², বাট এই সূত্রের মধ্যে ভরের জায়গা কোথায়? এই যে m, এটা কিন্তু বস্তুর ভর না, এটা হচ্ছে গ্রহ বা উপগ্রহের ভর। যে গ্রহ বা উপগ্রহ থেকে তুমি মহাকর্ষ অভিকর্ষ কাউন্টিং করতেছো সেটা হচ্ছে এটা। তার মানে বস্তুর ভর আমার পৃথিবীতে যদি 5 কেজি হয়, মঙ্গল গ্রহেও উইদাউট এনি ডাউট 5 কেজি হবে। মানে বস্তুর ভর কিন্তু আমার মহাকর্ষ অভিকর্ষ ক্ষেত্রে এটা একটা কি, এটা কোন একটা প্রশ্নে দেওয়া আছে মানে এটা হুদাই দেওয়া, এটার কোনো ভ্যালু নাই। তাহলে এটা আমাদের আনসার কত আসবে? 5 কেজি আসবে। তো বি স্মার্ট, আমরা একটা জিনিস পড়ছি, একটা জিনিস পড়লেই আমরা এরকম ভাববো না যে এটা সব ধরনের প্রশ্নে আমার অঙ্ক করেই বের করতে হবে। দেখো এটা কত সহজ একটা অঙ্ক হয়ে গেছে, কারণ আমি যখনই দেখবো যে পৃথিবীতে একটি বস্তুর ভর 5 কেজি, তার মানে এটা আল্লাহ দুনিয়ার সব জায়গায় এই বস্তুর ভর 5 কেজি। বস্তুর ভর আমাদের স্থান কাল পাত্র ভেদে কোনো ভেদাভেদ নাই, সব জায়গায় বস্তুর ভর একই রকম থাকে। বস্তুর ভর একটা ধ্রুবক জিনিস, ঠিক আছে? তারপরে যাই পরের এমসিকিউতে যাই। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, ভূপৃষ্ঠ হতে 900 কিলোমিটার অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? ভাই এই ধরনের ম্যাথ আমরা অলরেডি করেছি। দেখো, ভূপৃষ্ঠ হতে 900 কিলোমিটার অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কি ভাইয়া? ভেতরে, তার মানে জি ডাউন। আর হচ্ছে ভূপৃষ্ঠ মানে কি? ভূপৃষ্ঠ মানে হচ্ছে জি, তাহলে ভূপৃষ্ঠ হচ্ছে জি আর এটা হচ্ছে জি ডাউন। তাহলে অনুপাত বের করতে বলেছে, আসলে আমাকে বের করতে বলেছে জি ডাউন ডিভাইডেড বাই জি ইকুয়াল টু কত? তো আমরা সূত্র জানি, জি ডাউন বাই জি ইকুয়াল টু 1 - h/r। তো 1 - h/r এর মান যত আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে আমরা দেখি কত আসে। দেখো 1 - h কত? 900 কিলোমিটার, 900 কিলোমিটার উপরে এটা কত? 6400 কিলোমিটার। তো আমরা যদি হিসাব করি তাহলে এটা কত আসবে? 6400 যদি লসাগু করো, 6400 বিয়োগ 900, তার মানে হচ্ছে 5500 কিলোমিটার। তো তুমি যদি 0 0 যদি কেটে দাও তাহলে আসলে তোমার জি ডাউন বাই জি সমান আসবে 55 ডিভাইডেড বাই 64। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে 55 অনুপাত 64। এই দেখো 55 অনুপাত 64 আসবে আমাদের আনসার। ওকে, আচ্ছা তারপরে আসো 156। একটি লিফট 15 মিটার পার সেকেন্ড গতিতে উপরে উঠছে। 60 কেজি ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতীয়মান ওজন কত হবে? প্রতীয়মান ওজন কত হবে? একটি লিফট 15 মিটার পার সেকেন্ড গতিতে উপরের দিকে উঠছে, ঠিক আছে? একটি লিফট 15 মিটার পার সেকেন্ড গতিতে উপরের দিকে উঠছে। যদি 60 কেজি ভরের একজন ব্যক্তি যদি আমাদের কি করে, লিফটের উপর যদি তার লিফটে যে অবস্থান করে তাহলে লিফটের উপর তার ওজন কত হবে? লিফটের উপর তার ওজন কত হবে? এটা একটু খেয়াল করো। সে 15 মিটার পার সেকেন্ড গতিতে উঠতেছে, তারপরে এটা কি সমবেগ? সমবেগ। তাহলে সমবেগ হলে সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? সমবেগের ক্ষেত্রে আদি বেগ আর শেষ বেগ সমান, তারপরে সমবেগের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0। তাহলে সমবেগে যদি একটা লিফট যদি ওঠে তাহলে তার জন্য লিফটের নিজস্ব ত্বরণ কত আসবে ভাইয়া? 0 আসবে। তার মানে লিফটের প্রকৃত ত্বরণ আমাদের জি এর সমান, 9.8 এর সমান। তাহলে এখানে তার
প্রতীয়মান যে ওজন 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 ইকুয়াল টু কি ডব্লিউ ডব্লিউ ইকুয়াল টু কি mg বেটার ভর 60 কেজি আর জি হচ্ছে 9.8 তাহলে কত আসবে 588 নিউটন তাহলে आंसर হচ্ছে 588 নিউটন ঠিক আছে কেন বলো তো কারণ হচ্ছে কোন একটা লিফট যদি সমবেগে যদি চলে তাহলে তার ত্বরণ হয় শূন্য তাহলে ত্বরণ যদি শূন্য হয় তাহলে লিফটের মধ্যে শুধুমাত্র কাজ করছে লিফটের স্থির অবস্থায় থাকাকালীন সময়ে যেমন লিফটের মধ্যে ত্বরণ কাজ করতেছে জি 9.8 লিফট সমবেগে যদি উপরে নিচে যদি ওঠানামা করে তাহলে সেই ক্ষেত্রে আমার ত্বরণ জি কাজ করে 9.8 কাজ করে ঠিক আছে কারণ লিফট নিজে কোনো অতিরিক্ত কোনো ত্বরণ কিন্তু এখানে দিচ্ছে না ওকে তারপরে আসো 157 2 কেজি ভরের একটি বস্তুকে সুতায় ঝুলিয়ে 2.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে উপরে উঠালে সুতার টান কত হবে এইখানে আবার দেখো সমত্বরণে উপরে উঠাইছো উপরে উঠালে কি করতে হয় যোগ করতে হয় উপরে উঠিয়েছো তার মানে g প্রাইম ইকুয়াল টু g প্লাস a g এর সাথে যোগ করতে হবে g 9.8 a হচ্ছে 2.2 যোগ করলে কত আসবে ভাইয়া যোগ করলে আসবে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে একটা লিফট উপরে উঠছে তার মানে g এর সাথে তার মানটা যোগ হবে তাহলে আমাকে 2 কেজি ভরের বস্তু তাহলে সুতার টান কত আসবে সুতার টান হচ্ছে mg টানও একটা বল তাহলে সুতার টান f ইকুয়াল টু আচ্ছা সুতার টানকে আমরা টেনশন ফোর্স বলি এটাকে আমরা t দিয়ে প্রকাশ করি t ইকুয়াল টু mg তাহলে m কত m হচ্ছে ভাই 2 কেজি g হচ্ছে 12 তাহলে হিসাব করলে কত আসবে 24 নিউটন এই যে দেখো 24 নিউটন সুতার টান কত হবে 24 নিউটন হবে তারপরে দেখি আমরা পরের এমসিকিউতে যাই পৃথিবীর গড় ঘনত্ব দেওয়া আছে রো দেওয়া আছে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10 কিউব কেজি পার মিটার কিউব পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে 6400 × 10 কিউব মিটার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত এটা তো মানে পারবা যদিও একটু ম্যাথটা করে দেখো কারণ কাছাকাছি ভ্যালু সবগুলোই তাহলে জি ইকুয়াল টু কত আমাদের রো দিয়ে করতে বলছে তাই না রো দিয়ে বের করতে বলছে রো দিয়ে বের করতে বলে সূত্র কি 4/3 পাই রো জি আর এখানে মান বসাবা 4/3 পাই রো এর মান কত 5.5 × 10 কিউব কেজি পার মিটার কিউব জি এর মান কত 6.673 × 10 to the power -11 আর এর মান কত আর এর মান হচ্ছে 6400 × 10 কিউব বা 6.4 × 10 to the power 6 মিটার ঠিক আছে তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো এটা হিসাব করলে কত আসে এটা হিসাব করলে আসবে 9.83 আসবে ঠিক আছে এটা হিসাব করলে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে যদিও এই ধরনের ম্যাথ আসলে আমাদের বোর্ড এমসিকিউ তে আসবে না কারণ সবগুলো অপশনে কি খুব কাছাকাছির অপশন ঠিক আছে খুব কাছাকাছি অপশন তার মানে এই ধরনের ম্যাথগুলো আমরা স্কিপ করলেও করতে পারবো ঠিক আছে তারপরে যাই একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ আচ্ছা তাহলে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ আর অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 8 গুণ উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ ওকে ফাইন তাহলে দুই ক্ষেত্রে মুক্তিবেগের তুলনা করতে হবে তাই না আচ্ছা তাহলে এক কাজ করি চলো দেখি আমরা গ্রহের মুক্তিবেগকে আমরা v1 ধরে নেই হ্যাঁ গ্রহের মুক্তিবেগ এটাকে আমরা ধরে নেই v1 আর হচ্ছে পৃথিবীর যে মুক্তিবেগ সেটাকে ধরো আমরা ধরে নেই v2 হ্যাঁ পৃথিবীর মুক্তিবেগকে আমরা ধরে নেই v2 ওকে তাহলে কত গুণ বের করতে বলছে অর্থাৎ v1/v2 বের করব হ্যাঁ গ্রহের মুক্তিবেগ v1 পৃথিবীর মুক্তিবেগ v2 তাহলে v1 ডিভাইডেড বাই v2 হ্যাঁ v সমান কত জানো তুমি মুক্তিবেগ ve যেটা এটা সমান কত √2gm/r এখন এখানে দেখো আরেকটা সূত্র আছে √2gr তোমরা সূত্র পড়ছো ve √2gr এটা আমরা এই সূত্র দিয়ে করব কেন কারণ ব্যাসার্ধের কথা বলা আছে অভিকর্ষজ ত্বরণের কথা বলা আছে এটা দেখো ব্যাসার্ধ এইতে দেখো অভিকর্ষজ ত্বরণ তাহলে খেয়াল করো আমাদের একটা রুটের ভেতর নিয়ে নাও উপরে হচ্ছে 2 জি কত জি গ্রহের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 8 গুণ তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হ্যাঁ এক কাজ করো উপরে লেখো 2 g1 r1 আর নিচে লেখো 2 g2 r2 আচ্ছা এখন মান বসাই দেখো এখানে g1 পৃথিবীটা কত g2 পৃথিবীকে আমরা কি ধরেছি g2 ধরেছি হ্যাঁ তাহলে g2 হচ্ছে আমরা ধরে নিলাম যদি g হয় তাহলে g1 কত 8 গুণ 8g ঠিক আছে তাহলে আবার
পৃথিবীকে আমরা 2 সিরিজ ধরছি, তাহলে r2 সমান যদি আমাদের r হয় তাহলে r1 কত, পৃথিবীর ব্যাসার্ধের কয় গুণ, দ্বিগুণ, তার মানে কত হবে, 2r হবে। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে খেয়াল করো আমরা বসাই √2 ইনটু g1 কত, g1 হচ্ছে 8g ইনটু r1 কত, r1 হচ্ছে 2r ডিভাইডেড বাই 2 ইনটু g2 কত, g, r2 কত, r। তাহলে আমরা হিসাব করলে কাটাকাটি করলে 2 2 কাটা, g g কাটা, r r কাটা, তাহলে আমার উপরে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে 8 দুগুণে 16, √16 মানে কি 4। তাহলে কত গুণ হবে বলতো, v1 বাই v2, v1 ডিভাইডেড বাই v2 সমান হচ্ছে 4। সুতরাং আমাদের আনসার আসছে v1 হচ্ছে v2 4 গুণ, অর্থাৎ পৃথিবীর 4 গুণ হবে। আনসার হবে কি 4 গুণ। পৃথিবীর তুলনায় কত গুণ হবে ভাইয়া, 4 গুণ হবে। ঠিক আছে, পৃথিবীর তুলনায় এই জিনিসটা আমাদের 4 গুণ হবে। ওকে, তো যদি কোনো এমসিকিউ মনে করো যে না ভাইয়া বুঝি নাই, তাহলে আরেকবার আমাকে একটু বলবা কমেন্টে, তাহলেই হবে। হ্যাঁ, 160-এ আসি, দেখো 700 কেজি ভরের যোগাযোগ উপগ্রহ। ওকে, 700 কেজি ভর। এখন এই উপগ্রহের ভরের কি কোনো দাম আছে, নাই, এই মানটা খুদাই দিছে। ঠিক আছে, মানে মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে উপগ্রহের ভর মানে বস্তুর ভরের কোনো ভ্যালু নেই। 3076 মিটার পার সেকেন্ড কাক্ষিক বেগে। আচ্ছা, এটা বেগ, কাক্ষিক বেগ মানে হচ্ছে বেগ, সহজ কথা। হ্যাঁ, কক্ষপথের যে বেগ সেটা হচ্ছে কাক্ষিক বেগ। পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির কাক্ষিক শক্তি কত? আচ্ছা, উপগ্রহটির কাক্ষিক শক্তি কত? কাক্ষিক শক্তি মানে কি, গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার। এটার জন্য মনে হয় এম লাগতে পারে। হ্যাঁ, এটার জন্য হয়তোবা এম লাগতে পারে। উপগ্রহটির কাক্ষিক শক্তি কত? হাফ এম ভি স্কয়ার। হ্যাঁ, এটার জন্য আমরা এমটাকে ব্যবহার করব। হ্যাঁ, কারণ কি এটা হচ্ছে আবার চলে আসছে আমাদের গতিশক্তির সূত্র চলে আসছে। গতিশক্তির সূত্রে তো বস্তুর ভর দিতে হবে। তাহলে এখানে কাক্ষিক শক্তি ধরে নাও ই ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার। মান বসাই দিবা, হাফ এম কত, এম হচ্ছে 700 কেজি, ভি কত, ভি হচ্ছে 3076 হোল স্কয়ার। হ্যাঁ, এই এমসিকিউ গুলো বোর্ডে জীবনও আসবে না। এগুলো হচ্ছে আমাদের ওই এক্সট্রা কিছু এমসিকিউ থাকে না, ব্রেইনস্টর্মিং এমসিকিউ, এগুলো হচ্ছে ওই টাইপের কিছু। তাহলে এটা কত আসবে, 0.5 ইন্টু 700 ইন্টু 3076 হোল স্কয়ার। এটা আনসার আসবে 3.31 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 3.31 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। এই যে আনসার 3.31 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল, 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। আমরা যদি পরের এমসিকিউটা যদি দেখি, পৃথিবী পৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় কৃত্রিম উপগ্রহ কত বেগে গতিশীল? এটা আমরা গতকাল পড়ছিলাম, তাই না? কত বেগে গতিশীল? ভিই এর √2, ভি বাই √2 বেগে গতিশীল হয়। তাহলে এটা ভিই কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই √2, হিসাব করলে এটার ভ্যালু আসে 7.92 আসে, তাই না? 7.92 কিলোমিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় কৃত্রিম উপগ্রহগুলো। এই যে 7.91 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা যদি পরের এমসিকিউটা যদি দেখি, ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীন অনুভব করবে? আচ্ছা, এটা উপগ্রহে পরিণত হতে হবে, তাই না? উপগ্রহে পরিণত হতে গেলে আমাদের কত দ্রুতিতে চলতে হয় ভাইয়া? 7.9 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে চলতে হয়। ঠিক আছে, এটা সহজ উত্তর। এটা আসলে এটা 7.9। ঠিক আছে, কত দ্রুতিতে চললে ওজনহীন অনুভব করবে? এটার উত্তর হচ্ছে ভি নট ইকুয়াল টু ভি বাই √2। এই দ্রুতিতে চললে, এই দ্রুতিতে চলে, এবং এটা মান কত আসে? 7.92 আসে। এই দ্রুতিতে যদি চলে তাহলে সে কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আসো তারপর দেখি আমরা, তারপরে এমসিকিউটা দেখি। তারপরে কি বলেছে আমাদেরকে, দেখো, পৃথিবীর ভর 5.975 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। ভস্টক 1 নামে একটা মহাশূন্য যান 89 মিনিট 6 সেকেন্ডে পৃথিবীকে প্রদক্ষিণ করলে এর উচ্চতা পৃথিবী থেকে কত? আচ্ছা, পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কাল টি, কারণ এত মিনিটে সে একবার প্রদক্ষিণ করছে। এটাকে সেকেন্ড, পুরোটাকে সেকেন্ডে নিব আমরা। এটা হচ্ছে ভর এম, এটা হচ্ছে আর, ব্যাসার্ধ। ভাই পর্যায়কালের সূত্র মনে আছে তোমাদের? পর্যায়কালের সূত্র থেকে উচ্চতা বের করার জিনিস আমরা গত ক্লাসে পড়েছিলাম।
2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তারপর আমি তোমাদেরকে 3-4 লাইন করিয়ে তারপর আমি ফাইনালি এরকম একটা জিনিস পেয়েছিলাম যে এইচ ইকুয়াল টু, আচ্ছা আর প্লাস এইচ হোল কিউব, হ্যাঁ হোল কিউব, এইচ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম বলতো, আমরা পেয়েছিলাম জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, হ্যাঁ টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এরকম কিছু একটা পেয়েছিলাম। এই সূত্র দিয়ে এইচ বের করতে হবে, ঠিক আছে। এই সূত্রটা কিভাবে আসছে, এটাকে আরো 2-3 লাইন যদি ভাঙাচোরা করো, বর্গ টর্গ যদি করো, বর্গ করবা প্রথমে তারপর ঘনমূল করবা, তাহলে এরকম কিছু একটা আসে, এটা মুখস্থ সূত্র, হ্যাঁ। তাহলে এইচ সমান কত, এইচ সমান মান বসাবা, জি এর মান বসাবা, এম এর মান বসাবা, তাহলে সবকিছু আমরা বসাই দেখি কত আসে আমাদের। দেখো জি কত, জি হচ্ছে আমাদের এখানে লিখে রাখি, পরে আমি ওখানে জাস্ট ভ্যালু বসাই দিব ক্যালকুলেটরে। 6.673 into 10 to the power -11 জি এর মান, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 একক সহ। তারপর এম কত, এম দেওয়া আছে প্রশ্নে, এম হচ্ছে 5.975 into 10 to the power 24 কেজি, 5.975 into 10 to the power 24 কেজি। তারপর হচ্ছে আমাদের আর কত, 6.371, খালি ভেজাল করে, হ্যাঁ 6.371 মানে সহজ ভাবে দেয় নাই, একটু মানে বেশি দশমিকের ভ্যালু দিয়ে দিছে। তারপর কত, তারপর হচ্ছে টি কত, টি ছিল 89 মিনিট 6 সেকেন্ড, তাই না, 89 মিনিট 6 সেকেন্ড। তো 89 মিনিট 6 সেকেন্ড মানে কত বলতো, 89 ইন্টু 60 প্লাস 6, তাই না। তাহলে 89 মিনিট 6 সেকেন্ডে কত সেকেন্ড আসে দেখো তো, 89 ইন্টু 60 5346 সেকেন্ড আসবে, 5346 সেকেন্ড। তো এই সব ভ্যালুগুলো এখানে বসাবা, তাহলে বসাই ক্যালকুলেশন করি দেখি কত আসে। জি কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এম কত 5.975 ইন্টু 10 টু দি পাওয়ার 24 টি স্কোয়ার। টি কত, টি হচ্ছে আমার 5346, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, তার উপর এটার উপর আবার পুরোটার উপর কি 1/3, পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু, আচ্ছা মাইনাস আর, আর কত 6.371 ইন্টু 10 টু দি পাওয়ার 6, হিসাব করলে আসবে 237746, হ্যাঁ 237746, ইঞ্জিনিয়ারিং মোডে নিলে এটা হয় 237, এটার আনসার আসবে 237.746 ইন্টু 10 কিউব, এত মিটার আসে, হ্যাঁ এত মিটার আসে। তাহলে এত মিটার যদি আসে, তাহলে এটা আছে এখানে এই যে 237.735 আছে ইন্টু 10 কিউব মিটার, এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা তারপরে যাই পরের এমসিকিউটা আমরা দেখি। পরের এমসিকিউ আসলে আমরা দেখি পরের এমসিকিউতে কি বলেছে, অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি। আচ্ছা আমরা এখন উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে চলে গিয়েছি, অভিকর্ষজ ত্বরণ উচ্চতর দক্ষতাগুলোতে আমরা চলে গেছি। এখন চলো দেখি অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি। আহ্নিক গতি, অবশ্যই, কারণ আহ্নিক গতির কারণে আমাদের কি হয়, ল্যামডা আমরা পাই, জি ল্যামডা গুলা পাই। পৃথিবীর আকার জনিত কারণে জি এর পরিবর্তন হয়, কারণ উত্তর দক্ষিণ মেরুতে কিছুটা চাপানো থাকে। তারপর উচ্চতা এবং গভীরতা, উচ্চতায় গেলে জি আপ, গভীরতায় গেলে আমরা জি ডাউন পাই। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ তিনটাই, 1 2 3। তো ভাই আমি তোমাদেরকে সবসময় বলি, এখনো বলছি, যখন তোমরা এই ধরনের এমসিকিউ গুলা যখন বাসায় যখন সলভ করবা, একটা খাতা নিয়ে একটু নোট ডাউন করবা, ঠিক আছে, ওই নোটগুলা মুখস্থ রাখবা, তাহলে পরীক্ষায় আসলে এই ধরনের এমসিকিউ গুলো তার জটিলতা হবে না, ঠিক আছে। আর 25টার মধ্যে এই ধরনের এমসিকিউ আসবে 4টা, সর্বোচ্চ 4টা, হ্যাঁ এর বেশি আসবে না। তারপর দেখো মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ হয় অসীমে এবং সর্বোচ্চ মান কত 0, ঠিক আছে। আর মহাকর্ষীয় বিভবের মান ঋণাত্মক হতে পারে, তাই না, মহাকর্ষীয় বিভবের মান কিন্তু আমাদের ঋণাত্মক হয়, কখনোই ধনাত্মক হয় না। তার মানে সঠিক উত্তর 1 2 এবং 3, ঢাকা বোর্ড 2022-এ আসছে 2টা। তারপরে দেখো মহাকর্ষ সূত্র ব্যবহার করে যে সমস্ত কাজ করা সম্ভব। মহাকর্ষ সূত্র ব্যবহার করে আমরা গতকাল পড়েছিলাম যে প্রাকৃতিক গ্যাস উত্তোলন, খনিজ পদার্থ উত্তোলন, এই যে আমাদের যেগুলো সংগ্রহ করে এগুলো কারা করে, পোলার উপগ্রহ দিয়ে করা হয়, পোলার উপগ্রহ। তাহলে এটা কি মহাকর্ষ সূত্র দিয়ে করা হয়। তাহলে মহাকর্ষ সূত্র দিয়ে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করা হয়, ভূগর্ভস্থ তাপ গঠিত বিভিন্ন শক্তি উত্তোলন করা হয়। এই তিনটাই সঠিক, ঠিক আছে। এগুলো একটু হ্যান্ড নোট করবা, একটু নোট করে করে পড়বা আর কি, যে তুমি তাহলে 3টা জিনিস পাইছো, তাহলে তুমি 3টা মনে রাখবা যে মহাকর্ষ সূত্র ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস মানে উত্তোলন, যে কোনো জিনিস উত্তোলন করা হয়, হ্যাঁ যে কোনো জিনিসের উত্তোলনে মহাকর্ষ সূত্র ব্যবহার করা হয়। তারপরে এমসিকিউ দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দু দূরত্ব আর, স্মল আর এবং অভিকর্ষজ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক কি।
আচ্ছা জি এর মধ্যে সম্পর্ক কি? জি সমানুপাতিক আর, যখন আর আর থেকে ছোট, আর যখন আর থেকে ছোট। আচ্ছা আর আর থেকে ছোট মানে কি বলতো? আর আর থেকে ছোট মানে হচ্ছে ভূ অভ্যন্তরে, তাই না, গভীরতায়। এটা মানে হচ্ছে এইচ গভীরতায়, কারণ আর আর থেকে ছোট আসছে, তার মানে কি, মানে পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে নাই সে। আর আর থেকে ছোট মানে কি, মানে কেন্দ্র, কোনো বিন্দু, কেন্দ্র থেকে কোনো বিন্দু দূরত্ব আর, সেটা আর থেকে ছোট। তার মানে কি, সেটা মানে হচ্ছে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আর, এটা হচ্ছে বড় আর। তাহলে কোনো বিন্দু আর থেকে ছোট মানে কি, মনে করো এখানে আছে জিনিসটা, এটা হচ্ছে স্মল আর, তাহলে কি হচ্ছে এটা আর আর থেকে ছোট, তার মানে এটা কি পৃথিবীর ভেতরেই রয়ে গেছে। এখন চলো পৃথিবীর ভেতরে জি এর সাথে আর এর সম্পর্ক কি সেটা একটু দেখো। পৃথিবীর ভেতরে আমাদের সূত্র কি, জি ডাউন। পৃথিবীর ভেতরের জন্য আমাদের সূত্র কি, জি ডাউন। জি ডাউন ইকুয়াল টু কি, জি ডাউন ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তো দেখো জি ডাউন উপরে, এইচও দেখো উপরে, তার মানে এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিকের সম্পর্ক, সমানুপাতিকের সম্পর্ক। তাহলে জি সমানুপাতিক আর। তারপর যদি আর থেকে যদি বড় হয়, আর আর থেকে বড় মানে কি বলতো, পৃথিবীর উপরে চলে গেছে উচ্চতায়, আর আর থেকে বড় হয়ে গেছে, তার মানে কি ভূপৃষ্ঠ পার হয়ে উপরের দিকে চলে গেছে, পাহাড়ে পর্বতে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে জি আপের সূত্র, জি আপের সূত্র মনে আছে, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আমরা এইচটাকে, স্মল এইচটাকে কি বলতেছি, স্মল আর বলতেছি। তাহলে দেখো এখানে জি এর সাথে এইচ এর সম্পর্ক কি, 1 বাই এইচ স্কয়ার, তার মানে 1 বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে জি ব্যস্তানুপাতিক 1 বাই আর স্কয়ার। জি হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর বলছে যখন আর এবং আর যখন সমান হয়, আর আর সমান হলে কি আর এই সূত্র হবে? আর আর সমান মানে কি, ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জি এর মান কত, ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে জি এম বাই আর স্কয়ার। তার মানে ভূপৃষ্ঠ কিন্তু সূত্রটা কি আসে, জি সমানুপাতিক 1 বাই আর স্কয়ার। এটা হতো সূত্র, বাট এখানে আর আছে, স্কয়ার নাই, তার মানে এটা হবে না। সঠিক উত্তর 1 এবং 2, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে দেখো কোন লেভেলের প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু আমাদের ময়মনসিংহ বোর্ড 2022-এ আসছে। তো পরীক্ষার সময় এগুলো তোমরা যদি উইদাউট প্র্যাকটিস যদি পরীক্ষার হলে যদি যাও, তাহলে হচ্ছে তোমরা কনফার্ম হচ্ছে এখান থেকে বাস খাবা, ঠিক আছে। বাস ছাড়া আর কিছু খাওয়ার নেই এখানে। তারপরে আসো আমাদের পরের এমসিকিউটা দেখি। মুক্তিবেগ ভাইয়া, মুক্তিবেগ জীবন ও বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা প্রথমেই বাদ। তখন তো আমরা বুঝে ফেলছি, তার উত্তর কি 2, 3 হবে। তাই একটু চেক করি। মুক্তিবেগের মান পৃথিবী পৃষ্ঠে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। মুক্তিবেগ অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে কেন? ওই যে দেখো মুক্তিবেগ v = √2gr, এই যে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। মুক্তিবেগ অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক। তো এখান থেকে আমরা আসলে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি মুক্তিবেগ অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে নির্ভর করে। সঠিক উত্তর 2 এবং 3। আমরা যদি তারপর এমসিকিউ যদি যাই, অভিকর্ষজ ত্বরণের মান জি এর পরিবর্তনের কারণ কি? অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি? পৃথিবীর আকার অবশ্যই, আণবিক গতি অবশ্যই, বার্ষিক গতির সাথে অভিকর্ষজ ত্বরণের কোনো সম্পর্ক নেই। সঠিক উত্তর 1, 2, ঠিক আছে। তারপর আসো জি এর মান কোথায় বেশি, জি এর মান কোথায় বেশি, চলো দেখি তো জি এর মান কোথায় বেশি। জি এর মান পৃথিবী পৃষ্ঠে অবশ্যই বেশি, পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি জি এর মান 9.8। তারপর পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0, কেন্দ্রে 0। আর পৃথিবী আর চাঁদে জি এর মানের অনুপাত কত? এটা না, কত? এটা না। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের সাথে চাঁদের জি এর অনুপাত হচ্ছে 6:1। আমরা গতকাল পড়ছি, তাই না, 1/6। চন্দ্রপৃষ্ঠ আর পৃথিবী পৃষ্ঠে, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের 6/1, ঠিক আছে, 1/6। তার মানে এটা ভুল। সঠিক উত্তর 1 এবং 2, ঠিক আছে। সিলেট বোর্ড 19 আসছে। তারপর যদি দেখি ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে, ভূস্থির উপগ্রহ কক্ষপথ পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থিত। হ্যাঁ, পৃথিবী যেমন হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, তাই না। নিরক্ষীয় মানে কি, এরকম, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই যে পূর্ব, এটা হচ্ছে পূর্ব, ইস্ট, এটা হচ্ছে কি ওয়েস্ট। তো পৃথিবী যেমন এই যে পূর্ব থেকে পশ্চিমের দিকে ঘুরে, পূর্ব থেকে পশ্চিম, এই যে এইভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে এইভাবে ঘুরতেছে। তাহলে ভূস্থির উপগ্রহ কি পৃথিবীর সাপেক্ষে যেহেতু স্থির, সে ওইভাবেই ঘুরবে, উল্টা পথে তার ঘুরতে পারবে না। তাহলে তার নিরক্ষতলে সে অবস্থিত। এবং পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে না, পূর্ব থেকে পশ্চিমের দিকে আবর্তন করে। পৃথিবীর মুক্তিবেগের মান সমান বেগে আবর্তন করে, মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে। দাঁড়াও দেখি তো এটা পৃথিবীর সমান বেগে আবর্তন করে কিনা। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। আচ্ছা, এটা একটু আছে, দাঁড়াও। ভূস্থির উপগ্রহ পৃথিবীর উল্টো দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটা ঠিক আছে। পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে না,
মুক্তিবেগের সমান বেগে যদি আবর্তন করে তাহলে তো সে কি হয়ে যাবে, সে হচ্ছে পৃথিবী থেকে মানে সে অসীমে চলে যাবে, সে হচ্ছে অসীমে চলে যাবে। মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে না, সে হচ্ছে আমাদের আবর্তন করে মুক্তিবেগের √2 1/√2 গুণ বেগে আবর্তন করে। তার আবর্তনের কনসেপ্টটা কি, ভি নট, এই যে ভূস্থির উপগ্রহের বেগ ভি নট ইকুয়াল টু VE/√2, তাহলে সে ভি নট ইজ নট ইকুয়াল টু VE। তার মানে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম উপগ্রহ বা ভূস্থির উপগ্রহের আবর্তন বেগ বা বেগ সেটা কিন্তু পৃথিবীর মুক্তিবেগের সমান না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এটা একটু মনে রেখো কষ্ট করে। ভূস্থির উপগ্রহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তারপরে আসুন, অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন ঘটে কিসের কিসের জন্য? অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন ঘটে উচ্চতার জন্য অবশ্যই, কারণ অভিকর্ষজ ত্বরণের একটা সূত্র কি, G = gm/r²। তার মানে আর এই যে আর এর সাথে তুমি যদি উচ্চতা যদি অ্যাড করো r+h, তাহলে h যত চেঞ্জ হবে অভিকর্ষজ ত্বরণ তত চেঞ্জ হবে। হ্যাঁ, পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন। আচ্ছা, পৃথিবীর নিজ অক্ষে, আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ আসলে পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য হয় না, কারণ কক্ষপথে ঘূর্ণনের জন্য যদি হয় সেটা হচ্ছে বার্ষিক গতি, সেটার জন্য না। অভিকর্ষজ ত্বরণের মান চেঞ্জ হয় আসলে পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য, মানে আহ্নিক গতির জন্য। নিজ অক্ষে ঘূর্ণন মানে কি, আহ্নিক গতি, আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান আমাদের পরিবর্তন হয়। এই যে ল্যামডার যে কনসেপ্টটা আছে জি ল্যামডা, এটা আহ্নিক গতির জন্য। সঠিক উত্তর 1 এবং 3। ঠিক আছে, তারপর কোন বস্তুর মুক্তিবেগ কিসের উপর নির্ভর করে? বস্তু বাদ দিয়া গ্রহের ব্যাসার্ধের উপর, অভিকর্ষজ ত্বরণের উপর। কেন? কারণ মুক্তিবেগ VE = √2gr। তাহলে দেখো অভিকর্ষজ ত্বরণ g, গ্রহের ব্যাসার্ধ r, অথবা এটাও হতে পারে 2gm/r। এই যে m, এই mটা কিন্তু বস্তুর ভর না, এটা হচ্ছে গ্রহের ভর। ঠিক আছে, বস্তুর ভরের উপর নির্ভর করে না। সঠিক উত্তর 1, 2। তারপরে দেখো মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে v = -gm/r। ঠিক আছে, মহাকর্ষীয় বিভবের একক জুল/কেজি। ঠিক আছে, হ্যাঁ। তারপর এটি একটি ভেক্টর রাশি না, বিভব স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি। সঠিক উত্তর 1 এবং 2। ঠিক আছে, কৃতকাজ, বিভব মানে কি, কৃতকাজ, কাজ কিন্তু স্কেলার রাশি। পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি কেমন? আচ্ছা, এটা একটু মানে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি হচ্ছে এরকম, মনে করো আমরা সময় বাবল নিয়ে খেলি না, এভাবে উল্টে দেই, আবার মনে করো এইভাবে উল্টে দেই, আবার মনে করো এইভাবে উল্টে দেই, তাহলে গতিপথটা কেমন বলতো? অর্ধেক সময় এইভাবে, অর্ধেক সময় বিপরীত দিকে। তো এটাকে একটা স্পন্দন গতি। সকল স্পন্দন গতি কি? পর্যাবৃত্ত গতি। আর এটা কি? সরলরৈখিক গতি। সঠিক উত্তর 1, 2, 3। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। ঠিক আছে, তো আমাদের পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি হচ্ছে এটা। তবে এই গতিটা কখনোই আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো না, কারণ পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ করা তো সম্ভব না, তাই না? 6400 কিলোমিটার ব্যাস মানে কি 12800 কিলোমিটার, দ্বিগুণ, 6400 দ্বিগুণ। এইভাবে মানে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সুড়ঙ্গ করে কি তুমি যেতে পারবা না। তার মানে এটা কাল্পনিক কনসেপ্ট। তারপরে আসো মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে, মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হয় অসীমে, সর্বোচ্চ মান 0। এটি কখনো ঋণাত্মক হতে পারে না, এটি অলওয়েজ ঋণাত্মক হয়, এটি কখনো ধনাত্মক হতে পারে না। সঠিক উত্তর 1 এবং 2। এটা সর্বদাই ঋণাত্মক, কারণ এটা কখনো 0 হবে না। সর্বোচ্চ মান 0, কিন্তু 0 আমরা জীবনেও পাবো না, কারণ 0 হতে গেলে কি করতে হবে? অসীমে যেতে হবে। অসীম বলতে তো কিছু নাই, তাহলে এটি সর্বদাই ঋণাত্মক, এটা সর্বদাই ঋণাত্মক, এটি কখনোই ধনাত্মক হবে না। ঠিক আছে, তারপরে আসো কোন বস্তুর উৎক্ষেপণ বেগ। আজকে বোরিং পড়াশোনা হয়ে গেছে না? এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো তো আসলে ম্যাথমেটিক্যাল কিছু নাই, ম্যাথমেটিক্যাল কিছু না থাকলে আসলে ওই আমাদের রিল্যাক্সেশন চলে আসে অতিরিক্ত, তাই না? তো এগুলো তারপরে একটু পড়াই দিই, দেখো নাহলে তোমরা এগুলো পড়বাই না, দেখা যাবে। আচ্ছা, এইটা এই যে 177, এটা তোমরা হ্যান্ড নোট হিসেবে লিখে রাখবা। হ্যাঁ, এটা হ্যান্ড নোট, এটা হ্যান্ড নোট হিসেবে লিখে রাখবা। হ্যাঁ, এটা আমাদের লাগে, এটা সরাসরি মুখস্থ করবা যে ভি যদি ভি থেকে যদি বড় হয়, মানে বস্তুর উৎক্ষেপণ বেগ হচ্ছে ভি আর পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে ভি। উৎক্ষেপণ বেগ যদি ভি থেকে যদি বেশি হয় তাহলে সে পরাবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যাবে। আর v² যদি মানে মুক্তিবেগের অর্ধেক হয়, মুক্তিবেগের বর্গের অর্ধেক হয়, তাহলে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, এটাও সঠিক। আর এটা যদি সমান হয় তাহলে বস্তুটি চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে, বস্তুটি চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এইটা ভুল, ঠিক আছে, এটা ভুল। এটা আসলে চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে কখন? যদি v = v/√2 হয়।
√2 হয়। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস নোট আকারে একটু মনে রাখো, তাহলে পরীক্ষায় আসলে আসলে তোমরা পারবা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তিনটা জিনিস মনে রাখবা, যে আমি বস্তুকে যে বেগে আমি নিক্ষেপ করছি, উৎক্ষেপণ বেগ, বস্তুর উৎক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের থেকে যদি বেশি হয়, তাহলে সে পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে, অসীমে চলে যাবে। যদি সে মুক্তিবেগ, বস্তুর মুক্তিবেগের বা বস্তুর উৎক্ষেপণ বেগের বর্গ যদি পৃথিবীর মুক্তিবেগের বর্গের অর্ধেক হয়, তাহলে সে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আর যদি আমার বস্তুর উৎক্ষেপণ বেগ এটা যদি পৃথিবীর মুক্তিবেগের 1/√2 গুণ হয়, তাহলে সে চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে। ঠিক আছে, চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে। কেপলারের গ্রহ সম্পর্কিত সূত্রানুযায়ী গ্রহগুলো সূর্যের চারদিকে অসমবেগে গতিশীল। গ্রহগুলো সূর্যের চারদিকে অবশ্যই অসমবেগে গতিশীল, এটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। যখন গ্রহগুলো সূর্যের কাছাকাছি থাকে তখন তার বেগ বেশি থাকে, সূর্য থেকে একটু দূরে চলে গেলে তার বেগ কমে যায়। তার মানে বেগটা সমবেগ না, সবসময় অসমবেগে গতিশীল। আর এই যে dA/dt সমান ধ্রুবক, ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, কারণ কি নির্দিষ্ট সময় অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক হয়। গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভরশীল না, না না, আবর্তনকালের সূত্র মনে আছে? আবর্তনকাল এটা হচ্ছে r³ এর বর্গ, মানে ব্যাসার্ধের বা এ বলতে পারি আমরা অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে এখানে কিন্তু ভরের কোনো কনসেপ্টই নাই, এখানে আমাদের ভর নিয়ে কোনো কথাবার্তা নাই। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তারপর আমরা যদি দেখি, তারপরে প্রশ্ন যদি দেখি, ভূপৃষ্ঠ হতে h গভীরতায় g এর মান কত? ঠিক আছে, h গভীরতা একটা 4/3 পাই রো জি r - h। ঠিক আছে, তারপর হচ্ছে এটা g প্রাইম, মানে g ডাউন বলতেছি, 1 - 2h/r না, এটা হচ্ছে উচ্চতার সূত্রটা মনে আছে? উচ্চতার সূত্র পড়াইছি না, যে এমসিকিউর জন্য আমরা এই যে এটার বদলে কি, এটার বদলে আরেকটা কি লেখা যায়? আরেকটা লেখা যায় তো g প্রাইম = g × r/r+h²। আমরা এটাতে ইউজ টু, তাই না? আমরা হচ্ছে এই সূত্রটাতে ইউজ টু, বাট আমি তোমাদেরকে পড়াইছি যে এটা যে কথা এটা কি কথা। তাহলে এটা তো হচ্ছে উচ্চতার জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। এটা হচ্ছে উচ্চতার জন্য, তার মানে এটা হচ্ছে জি আপ, এটা মোটেও জি ডাউন না, এটা হচ্ছে জি আপের সূত্র। ঠিক আছে, তো এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে বারবার বলবো, যেগুলো হচ্ছে তোমরা যখন বাসায় যখন পড়বা তখন অবশ্যই সাথে খাতা কলম রাখবা, হ্যান্ড নোট হিসেবে রেডি করে পড়বা। কোন একটা অধ্যায়ে যখন তুমি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন পড়বা, তখন তুমি মনে করবা যে উচ্চতর দক্ষতামূলকের সবগুলো কনসেপ্ট, সবগুলো পয়েন্ট যদি আমি হ্যান্ড নোট আকারে যদি লিখি, তাহলে আমার মেইন বই পড়া শেষ। ঠিক আছে, কারণ উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ যদি পারতে চাও, তাহলে তোমাকে মেইন বই পড়তে হবে। হ্যাঁ, মেইন বই পড়ার দরকারটা কখন পড়ে যায়? উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আনসার করার সময়, ফিজিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন পড়তেছো, এমসিকিউ পড়তেছো, তার মানে হচ্ছে তুমি আসলে মেইন বইটাকেই কভার করতেছো। ওকে, তারপর আসো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 tan ইনভার্স 11। এটা দেখে খুশি হয়ে যাও না? এককটা মিলাও, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, প্রবেশ্যতা প্রবণতা দিক নির্দেশিতার উপর নির্ভর করে না। প্রবেশ্যতা প্রবণতা এবং দিকদর্শিতার উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা দিকদর্শিতার উপর নির্ভর করে না। বস্তুতায় প্রকৃতির সাথে সম্পর্ক আছে না? জি এর মান তো স্থান কাল পাত্র ভেদে কি নির্বিশেষে সেম কনস্ট্যান্ট, তো তাহলে এটা বস্তুর প্রকৃতির উপর কোনো সম্পর্ক নাই এর। বস্তু যা মনে তা হোক, দুটি লোহার জন্য জি এর মান যত, দুইটা পিঁপড়ার জন্য জি এর মান তত, দুইটা তিমি মাছের জন্য জি এর মান তত, তাই না? 1 2। সঠিক উত্তর 1 2। আচ্ছা, তারপরে দেখো কৃত্রিম উপগ্রহের পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় বেগ, মানে যে কোনো উচ্চতায় বেগ, এই উচ্চতায় বেগ যদি আমরা বলি gm/r+h। হ্যাঁ, এটা সঠিক। ভেহিকলটা আমরা সূত্র শিখছি না, √gm/r+h। আবার দেখো এই gm সমান আমরা কি লিখতে পারি, খেয়াল করো, আমরা পড়ছি g = gm/r²। তাহলে এই gm সমান আমরা লিখতে পারি gr²। তার মানে এই gm যে কথা, √gr² /r+h, একই কথা। এই দেখো পরের এমসিকিউর অপশনটা কিন্তু এইটাই, এই যে দেখো √gr²/r+h। আরেকটা সূত্র পড়ছি না পর্যায়কাল দিয়ে, 2πr+h। আরেকটা সূত্র কি, v সমান 2πr+h /t। পর্যায়কাল দিয়ে যদি বের করতে চাও, তাহলে v সমান এটাও সঠিক, v সমান এটাও সঠিক, v সমান এটাও সঠিক। এই তিনটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র। সঠিক উত্তর 1 2 3। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের সূত্র রিলেটেড আমাদের এমসিকিউ, তো এগুলা মনে রাখবা, ভুলবা না। তারপরে আসো পৃথিবীর আহ্নিক গতির প্রভাবে একটি বস্তুর ওজন
একটি বস্তুর ওজন কোথায় কোথায় কি হয় বলতো? পৃথিবীর আণবিক গতির প্রভাবে একটি বস্তুর ওজন কি কি হয়? দেখো, পৃথিবীর আণবিক গতির প্রভাবে সর্বত্রই বেশি হবে কেন? কোথাও বেশি কোথাও কম হইতে পারে, তার মানে এটা ভুল। কোথায় সবচেয়ে বেশি হবে বলতো? পৃথিবীর আণবিক গতির প্রভাবে আমাদের ফর্মুলাটা কি? জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আণবিক গতির প্রভাবে জি যেখানে বেশি সেখানে ওজন বেশি, কারণ ওজন মানে কি? এমজি। জি বেশি হলে এমজিও বেশি। তাহলে পৃথিবীর আণবিক গতির প্রভাবে বিষুবরেখায় কি সর্বাধিক? বিষুবরেখা মানে কি? ল্যামডা মান 0 ডিগ্রি না, বিষুবরেখায় সর্বাধিক না, বিষুবরেখায় সর্বনিম্ন। সবচেয়ে বেশি কোথায়? মেরুতে। ঘূর্ণনক্ষে সর্বাধিক, হ্যাঁ ঘূর্ণনক্ষে সর্বাধিক, কারণ ঘূর্ণনক্ষের ক্ষেত্রে আমাদের ল্যামডার মান কি থাকবে? 0 হবে না, 0 বাদে অন্য কোনো ভ্যালু থাকবে। তাহলে ঘূর্ণনক্ষে সর্বাধিক। সঠিক উত্তর শুধুই 3। ঠিক আছে, এটা নটর ডেমে আসছে। এই ধরনের জটিল টাইপের এমসিকিউ যদি বলো যে ভাই বোর্ডে আসবে কিনা, যে আপাতত আমরা বোর্ড পরীক্ষা দিয়ে নেই, হ্যাঁ বোর্ডে আসবে না, তবে যাদের অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করার ইচ্ছা আছে তারা এগুলো একটু চর্চা করবে। তারপরে আসো, বস্তুর অভিকর্ষ কেন্দ্র সুষম দণ্ড যদি হয়, সুষম দণ্ডের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায় কাজ করে? মধ্যবিন্দুতে। সুষম বেলনাকৃত বস্তুর অক্ষের মধ্যবিন্দুতে। ঠিক আছে, ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুতে। এই যে এটা হচ্ছে মধ্যমা, আমি গতকাল তোমাদেরকে পড়াইছিলাম, এই যে মধ্যমাগুলোর ছেদবিন্দুতে। তাহলে সঠিক উত্তর 1 2 3। ঠিক আছে, তারপর যদি বৃত্তের বলে, বৃত্তের কোথায় অভিকর্ষ কেন্দ্র? বৃত্তের কেন্দ্রে অভিকর্ষ কেন্দ্র। যদি বলে আমাদের চতুর্ভুজের অভিকর্ষ কেন্দ্র কোথায়? এই যে কর্ণের ছেদবিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। অভিকর্ষ বলের ক্ষেত্রে দেখো তো কি বলছে? অভিকর্ষ বলের ক্ষেত্রে এটি একটি পরিবর্তনশীল বল। হ্যাঁ, অভিকর্ষ বল এটা একটা পরিবর্তনশীল বল, কারণ হচ্ছে অভিকর্ষ বল হচ্ছে আমাদের স্থানকাল পাত্র ভেদে, স্থান ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। একটি বস্তুদের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে নির্ভর করে। ঠিক আছে, কারণ অভিকর্ষ বল F ইকুয়াল টু কি? মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল, gmm/r²। তাহলে r হচ্ছে কি? দূরত্ব। আর বাড়লে কমলে অভিকর্ষ বল বাড়বে কমবে। এটি একটি সংরক্ষণশীল বল। হ্যাঁ, সংরক্ষণশীল বল। তোমরা শুধু একটা কথা মনে রাখবা, সংরক্ষণশীল অসংরক্ষণশীলের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, ঘষা এটা হচ্ছে অসংরক্ষণশীল বল, ঘষা হচ্ছে অসংরক্ষণশীল বল, আর এর বাইরে যা আছে সবই সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল মানে কি? যোগফল 0। ঘষা মানে কি? ঘষা, ঘতে হচ্ছে আমাদের ঘর্ষণ বল হচ্ছে ঘ, আর সাথে কি? সাথে হচ্ছে সান্দ্রতা বল, সান্দ্রতা বল। হ্যাঁ, এই ঘর্ষণ বল এবং সান্দ্রতা বল বাদে বাকি যত ধরনের বল আছে পৃথিবীতে আমাদের, মানে এটলিস্ট আমাদের এইচএসসি লেভেলের জন্য সবই হচ্ছে অসংরক্ষণশীল বল। ঠিক, মানে সংরক্ষণশীল বল এই দুইজনই শুধুমাত্র অসংরক্ষণশীল বল। ঠিক আছে, ঘষা অসংরক্ষণশীল বল। তারপর আসো মহাকর্ষীয় প্রাবল্য। প্রাবল্য মানে কি? বল একটি ভেক্টর রাশি। মহাকর্ষীয় প্রাবল্য E = gm/r²। এটা কার সমান? স্মল g এর সমান। মানে মহাকর্ষীয় প্রাবল্যই অভিকর্ষজ ত্বরণ, আর মহাকর্ষীয় প্রাবল্য -gm/r না, এটা তাহলে এটা ভুল। সঠিক উত্তর 1 এবং 2। ঠিক আছে, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে আসছে। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, তারপরে আসো কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহ। কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহ মুক্তভাবে পতনশীল না। কখনো কি দেখছো কোনো কৃত্রিম উপগ্রহকে পড়ে যেতে দেখছো? তাহলে মুক্তভাবে পতনশীল কিভাবে হবে বলতো? এটা তো মুক্তভাবে পতনশীল না। ঠিক আছে, এটা সমদ্রুতিতে গতিশীল। কারণ কৃত্রিম উপগ্রহের আমরা পড়ছি, আমরা যখন বেসিক পড়েছি, কৃত্রিম উপগ্রহের শর্ত 2টা, সুনির্দিষ্ট উচ্চতায় থাকবে, সুনির্দিষ্ট বেগ থাকবে। সুনির্দিষ্ট উচ্চতা, সুনির্দিষ্ট বেগ। এই যে সুনির্দিষ্ট বেগ, সমদ্রুতি, এটা ওজনহীন অনুভব করে। কেন? কারণ সমবেগে চলন্ত সকল বস্তুর ত্বরণ কত? 0। ত্বরণ যদি 0 হয়, বল কত? F = ma। 0 বলই তো ওজন, তাই না? তাহলে আমাদের এটা ওজনহীন অনুভব করবে। তাহলে সমদ্রুতিতে বা কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহ যেহেতু এটা সমদ্রুতিতে গতিশীল, তাই সে নিজেকে ওজনহীন অনুভব করে। ঠিক আছে, তারপরে আসো যে কারণে পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের মান কিসের জন্য বেশি হয়? দেখো, অভিকর্ষজ ত্বরণের মান G = gm/r²। তাহলে খেয়াল করো, G এর সাথে m এর সম্পর্ক কি? সমানুপাতিক। G এর সাথে r এর সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে মান বেশি কেন? G এর মান বেশি কখন হয়? দেখো তো, G এর মান বেশি হবে কেন? বস্তুর ভর বাড়লে G এর মান বেশি হবে। আর G এর মান বেশি হবে কেন? আর কমলে G এর মান বেশি হবে। আর কমলে G এর মান বেশি। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে যে কারণে মেরু অঞ্চলে আমাদের G এর মান বেশি, উচ্চতার তারতম্যজনিত কারণে।
তারপরে বলছে কি আণবিক গতির কারণে, হ্যাঁ আণবিক গতির কারণে জি ল্যামডা পাই আমরা, জি ল্যামডা ইকুয়াল টু কি জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এখন আণবিক গতির কারণে মেরু অঞ্চলে ল্যামডার মান কত 90 ডিগ্রি, মেরু অঞ্চলে ল্যামডার মান 90 ডিগ্রি, তার মানে এই পুরো টার্মটা কি হয়ে যাবে জিরো। তার মানে মেরু অঞ্চলে জি এর মান বেশি হয় কেন আণবিক গতির কারণে আর অক্ষাংশ বৃদ্ধি জনিত কারণে। কারণ ওই যে অক্ষাংশ বৃদ্ধি জনিত কারণ মানে কি, কারণ হচ্ছে মেরুতে ল্যামডার মান 90 ডিগ্রি, অক্ষাংশ বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি, যার কারণে মেরুতে আমার অভিকর্ষজ ত্বরণের মান বেশি। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ না, খুলনাতে আসছে। তারপরে আসো, আচ্ছা এখন আমরা চলে আসছি আমাদের বহু নির্বাচনী মানে উদ্দীপক সহকারে আমাদের যে সকল এমসিকিউ গুলো থাকে, উদ্দীপক ওয়ালা এমসিকিউ গুলোতে আমরা চলে আসছি। তো উদ্দীপক সহকারে আসে আমাদের এমসিকিউ গুলো কি, চলো আমরা একটু দেখি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 100, আচ্ছা এটা মেইন যে বই থেকে আমি নিছি সেই বইয়ের 144 145। ওকে, গ্রহটির মুক্তিবেগ কত, চলো দেখি। এমনিতে এটা 188 নাম্বার। কোন গ্রহের অভিকর্ষজনিত ত্বরণ 1/5g, জি এর 1/5, ব্যাসার্ধ 1/4r, তাহলে মুক্তিবেগ কত? আচ্ছা তাহলে দেখো তো মুক্তিবেগের সূত্র কি, রুট ওভার মুক্তিবেগ VE ইকুয়াল টু কত, রুট ওভার 2gr, রুট ওভার 2gr। হ্যাঁ, এখানে একটু চেঞ্জ আসছে, কি বলতো, জি আসলে জি না, জি কত 1/5g, তার মানে রুট ওভার 2 ইন্টু জি হচ্ছে 1/5g। তাহলে এগুলো একটু এইদিকে একটু বের করে নিয়ে আসি। এখানে আমাদের জি হচ্ছে 1/, আচ্ছা এটাকে জি প্রাইম লিখি, এটাকে আর প্রাইম লিখি, ঠিক আছে, জি প্রাইম আর আর প্রাইম দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে 1/5g, 1/5g মানে কি পৃথিবীর বলছে, দেখো পৃথিবীর অভিকর্ষণজনিত ত্বরণ এটা হচ্ছে জি আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, ওটা সাপেক্ষে বের করব। তাহলে দেখো পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ কত 9.8 ডিভাইডেড বাই 5, তাহলে এটা হিসাব করলে কত আসে 9.8 ডিভাইডেড বাই 5, এটা হিসাব করলে আসবে 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা আর কত 1/4, আর হচ্ছে 1/4, আর হচ্ছে আর প্রাইম হচ্ছে 1/4r, তার মানে হচ্ছে 6400 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে 1600 কিলোমিটার। তাহলে 1600 কিলোমিটার, মিটারে নিলে কত আসবে 1600 ইন্টু 10 কিউব মিটার। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে জি প্রাইমের মান হচ্ছে 1.96 আর আর প্রাইমের মান হচ্ছে 1600 ইন্টু 10 কিউব। তাহলে যে আনসারটা আসবে সেটা আসবে মিটার পার সেকেন্ডে আসবে। তো মিটার পার সেকেন্ডে আসলে 2 ইন্টু 1.96 ইন্টু 1600 ইন্টু 10 কিউব, তাহলে এটা আসবে 2504.396, তার মানে 4 মিটার পার সেকেন্ড। তো আমাদের অপশনগুলো টেস্ট করি, অপশনে সব কিলোমিটার দেওয়া আছে, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে আসবে 2.504 ইন্টু 10 কিউব বা 2.504 কিলোমিটার পার সেকেন্ড, 1000 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 2.504 কিলোমিটার পার সেকেন্ড। এই যে আনসার আছে 2.50 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 2.50 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, আরেকটা প্রশ্ন এটার সাপেক্ষে ওই উদ্দীপক দিয়ে বলছে পৃথিবী হতে 588 নিউটনের একটি বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুটি কত ওজন হারাবে। আচ্ছা, বস্তুটি কত ওজন হারাবে। ওকে, তাহলে বস্তুটি কত ওজন হারাবে চলো দেখি। আমাদের ওজন হারানোর যে কনসেপ্টটা সেটা আসলে কিভাবে আসবে বলো। বস্তুটি ওজন কতটুকু হারাবে সেটা আসলে বলা যায়, কোন গ্রহের অভিকর্ষণজনিত ত্বরণ হচ্ছে পৃথিবীর 5/1। তাহলে শুধু এই কনসেপ্টটা দিয়ে মনে হয় আমরা বের করে ফেলতে পারবো, তাই না? এইটা দিয়ে আমরা হয়তো বা বের করে ফেলতে পারবো। চলো আমরা দেখি এটা দিয়ে আসলে আমরা বের করতে পারি কি না। হ্যাঁ, এটা দিয়ে আমরা বের করতে পারবো। খেয়াল করো, আমরা পৃথিবীতে আমরা জানি এটা হচ্ছে জি, আর হচ্ছে উক্ত গ্রহে হচ্ছে আমাদের 1/5g। তাহলে আমাদের কতটুকু অভিকর্ষজ ত্বরণ হারাইছে, কতটুকু, তাহলে হারানো ত্বরণ কত, ডেল জি সমান কত, জি মাইনাস 1/5g, তার মানে g/5। তো লসাগু করলে এটা কত আসবে 4g/5। তাহলে আমাদের বের করতে বলছে কি ওজন কতটুকু হারাবে, তার মানে হারানো ওজন হচ্ছে ডেল ডব্লিউ লিখলাম, হ্যাঁ, অথবা লিখলাম, আচ্ছা ডেল ডব্লিউ লিখি, তাহলে ডেল ডব্লিউ ইকুয়াল টু এটা হচ্ছে mg মাইনাস হচ্ছে mg/5। হ্যাঁ, তার মানে এটা বা এইভাবে লেখারও দরকার নেই। তাহলে হারানো ওজন কতটুকু আসবে, হারানো ওজন ভাই আসবে শুধুমাত্র আমাদের এটার সাথে m গুণ দিয়ে দিলেই হবে। হারানো ওজন আসবে 4/5 mg। এখন 4/5 mg, এখন খেয়াল করে দেখো 4/5 mg কত,
mg কত, পৃথিবীতে ওজন কত ছিল 588 নিউটন, তাহলে mg এর মান হচ্ছে 558। তাহলে এটা হিসাব করলেই 558 558 না 588 সরি 588। তাহলে আমাদের এটা হিসাব করলে কত চলে আসে দেখো, এটা হিসাব করলে আমাদের আসবে 4/5 × 588, এটা আসবে আমাদের 470.4 নিউটন। তাহলে বস্তুটাকে তুমি পৃথিবী থেকে যদি উক্ত গ্রহে নিয়ে যাও তাহলে 470.4 নিউটন ওজন হারাবে। ঠিক আছে, তো বুঝছো কিনা এতটুকু পর্যন্ত একটু জানাও তো, এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা? হ্যাঁ, আমি মানে এই মাত্র আজকে পুরো ক্লাসে আমি আসলে কোনো কথা বলিও নাই, আমি কোনো কমেন্ট দেখিও নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি জানি সবাই পারি এই জিনিসগুলা। তো এতটুকু আমরা যদি বুঝে থাকি, চলো আরেকটু টানি। হ্যাঁ, আরেকটু যাই, আরো কিছু এমসিকিউ আমরা দেখি। আমরা এটলিস্ট 200 পর্যন্ত আমরা এমসিকিউ দেখি, আজকে দেখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস নিলে এই অধ্যায়ের এমসিকিউ সলভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আরেকটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা এই অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস করব। ঠিক আছে, ওকে নবনী, বুঝতে পেরেছো? তাহলে এটা করার পর আমরা সিকিউ সলভিং ক্লাসে যাব। সিকিউ সলভিং ক্লাসও আমরা হচ্ছে 3টা ক্লাস নিব, 2024 সালের প্রশ্নগুলো একটা ক্লাস, 23 এর জন্য একটা ক্লাস, 22 এর জন্য একটা ক্লাস। ঠিক আছে, ওকে। তাহলে চলো দেখি 190। একটি গ্রহের ব্যাস এবং এর পৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণ 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ্রহটির পৃষ্ঠতে একটি বস্তুর মুক্তিবেগ কত? মুক্তিবেগ মানে কি? VE ইকুয়াল টু কত? ব্যাস দেওয়া আছে, ওরে আল্লাহ, ব্যাস মানে কি? ব্যাসার্ধ বের করতে হবে, তাই না? ব্যাস, তাহলে আর দেওয়া আছে কি? পৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণ জি দেওয়া আছে, তার মানে সূত্র কি? √2gr। তো এখানে একটু সাবধানে কাজ করতে হবে। 2g এর মান কত? 3.8, আর ধুম করে 6400 দিলে হবে না, আর কত? ব্যাসের অর্ধেক, তার মানে 3000, আর হচ্ছে 3000 কিলোমিটার, বাট এখানে আমাদের লিখতে হবে 3000 × 10³ ঠিক আছে। আর কত? আর হচ্ছে ব্যাস বাই 2, হ্যাঁ, ব্যাস ডিভাইডেড বাই 2, ব্যাস কত? 6000 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 3000 কিলোমিটার। 3000 কিলোমিটার মানে কত? 3000 × 10³ মিটার। ঠিক আছে, তারপর অঙ্ক করতে হবে। ওকে, তাহলে তারপরে যদি অঙ্ক যদি করি, চলো দেখি কত আসে। √2 × 3.8 × 3000 × 10³ কত আসবে? এটা 4774, 4774.93 এত মিটার পার সেকেন্ড, 4774.93। কিন্তু এখানে দেখো এটা কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া, তো তোমরা আবেগে এটা দাগ দিয়ে দিলা পরীক্ষায়, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো তোমাকে এটা কিলোমিটারে নিতে হবে, যেহেতু অপশনে সবগুলো কিলোমিটারে দেওয়া। এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো 4.77 আসবে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখছো কত জটিল করতে পারে। এটা হচ্ছে 4.77 কিলোমিটার পার সেকেন্ড, এবং এটা কিন্তু আমাদের একটা বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 2016-তে আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এই যে নবনী ঐশ্বর্যী যারা ক্লাস করছো তোমরা হচ্ছে পাচ্ছ, আর যারা কিনা ক্লাস করে না, কিছুই করে না, কোথাও করে না, তারা হচ্ছে আসলে ওই যে পরে কি করবে জানো? পরে হচ্ছে তাদের অবস্থা হচ্ছে, তোমাদের ফ্রেন্ডদের অবস্থা হবে যে তারা মানে পড়া শুধু জমছে পাহাড়ের মতো জমতে থাকবে। হ্যাঁ, পাহাড়ের মতো পড়াগুলো জমতে থাকবে। তারপর দেখো, বস্তুটির ভর দ্বিগুণ হলে মুক্তিবেগ, ভরের সাথে কি মুক্তিবেগের কোনো সম্পর্ক আছে? ভাই, বস্তুটির ভর যা মন চাই তা হোক, মুক্তিবেগ অপরিবর্তিত থাকবে। সঠিক উত্তর শুধু এক। ঠিক আছে, মুক্তিবেগ অপরিবর্তিত থাকবে, কারণ আমরা আগেই বলছি যে বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না। এটি একটু লিখে রাখতে পারো। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তুর ভর যেমন চাই তা হোক, বস্তুর ভরের উপর নির্ভর করে না। মানে পৃথিবীর জন্য আমার মুক্তিবেগ যা একটা পিঁপড়ার মুক্তিবেগতা, ঠিক আছে, ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তারপর দেখো, আচ্ছা, এটা একটা ভালো একটা কোশ্চেন, বরিশাল বোর্ড 16-তে আসছে। m ভরের একটি বস্তু পৃথিবীর সুড়ঙ্গ দিয়ে চলছে, চিত্রের নির্দেশনার আলোকে, আচ্ছা আনসার দাও। ওকে, ফাইন। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এক্স এই যে কেন্দ্র থেকে এই যে ও বিন্দুর দূরত্ব হচ্ছে 0.7r, আর এর মান দেওয়া আছে, তার মানে এটা কোথায় বলতো? এটা পৃথিবীর ভেতরে। বস্তুটির গতির ধরন কেমন?
বস্তুটির গতির ধরন কেমন বলতো? বস্তুটির গতির ধরন হচ্ছে রৈখিক গতি। হ্যাঁ, বস্তুটি কারণ কি সুড়ঙ্গ পথে চলছে, সুড়ঙ্গ পথে চলা বস্তুর গতি কিরকম হয়? সুড়ঙ্গ পথে চলা বস্তুর গতি রৈখিক হয় এবং স্পন্দন গতি হয়, দোলন গতি হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি দোলন গতি। ঠিক আছে, আমরা একটু আগে পড়ছিলাম যে পৃথিবীর মাঝখান দিয়ে যে একটা যে সুড়ঙ্গ করা যায় ব্যাস বরাবর, তাহলে গতি কেমন হবে? স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, সরলরৈখিক গতি। তো এখানে দোলন গতি আছে। দোলন গতি মানে কি? স্পন্দন গতি। এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কত? এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কত? আচ্ছা দেখো, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র। ও বিন্দু, হ্যাঁ, কেন্দ্র থেকে কতটুকু নিচে আছে বলতো? কেন্দ্র থেকে আছে x পরিমাণ নিচে। x মানে কি? 0.7 r। তার মানে এটা আসলে কি বলতো? এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে কতটুকু নিচে আছে, তাই না? পৃথিবী থেকে কতটুকু নিচে আছে সেটা বুঝাইছে। তাহলে h, এটা হচ্ছে h গভীরতার অঙ্ক। তাহলে এখানে আমাদের যে x = 0.7 r, এটা আসলে h ডাউনের ভ্যালু, h ডাউনের ভ্যালু। ঠিক আছে, পৃথিবী থেকে কত গভীরে আছে। ওকে, h ডাউন এর ভ্যালু। তাহলে এটা যদি h ডাউন হয় তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো? g ডাউন। তাহলে আমাকে a বিন্দু যেটা, সেটা আসলে g ডাউন। g ডাউন = 1 - h/r * g। তাহলে 1 - h কত? 0.7 r ডিভাইডেড বাই r * g। তাহলে এটা সমান আমাদের কত আসবে? যদি লসাগু করো, উপরে নিচে r, লসাগু করলে r - 0.7 r, তার মানে 0.3 r ইন্টু জি। তার মানে 0.3 জি। 0.3 জি মানে কি? 0.3 * 9.8, 0.3 * 9.8। তাহলে এটা আসবে 2.94 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। এই যে এটা হচ্ছে আনসার, 2.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটার আনসার কত আসবে? এটার আনসার আসবে 2.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছি সবাই। হ্যাঁ, তারপরে যাই। ভর m সমান 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ r দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার। পৃথিবী থেকে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব দেওয়া আছে h 7 × 10⁵ মিটার। এই যে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। হ্যাঁ, বলছে উপগ্রহটির অনুভূমিক বেগ কত? বেগের সূত্র, তাই না? বেগের সূত্র বের করতে বলছে। বেগের সূত্র বের করার সূত্র হচ্ছে এটা, √gm/r + h, √gm/r + h। কারণ পর্যায়কাল নাই তো, পর্যায়কাল থাকলে কি হইতো? পর্যায়কাল থাকলে সূত্র হইতো v = 2πr + h ডিভাইডেড বাই t। হ্যাঁ, ওটা ব্যবহার করতাম, বাট এখানে তো পর্যায়কাল বলে নাই। তাহলে পর্যায়কাল যেহেতু বলে নাই, এখানে যেহেতু g m এগুলো দেওয়া আছে, মানে r এগুলো যেহেতু দেওয়া আছে, তার মানে আমাদের সূত্র হচ্ছে এটা। তো এখানে মান বসাই দিবা, m আর সবই দেওয়া আছে। তাহলে সূত্র কি আসবে? √g কত? g হচ্ছে 6.673 × 10⁻11। m কত? m হচ্ছে আমাদের, m হচ্ছে 6 × 10⁻24 কেজি, 6 × 10⁻24 কেজি। আর কত? আর হচ্ছে আমাদের 6.4 × 10⁶ মিটার, 6.4 × 10⁶ মিটার। h কত? h হচ্ছে 7 × 10⁵ মিটার। তাহলে আমাদের হিসাব করলে সবগুলো আমাদের আনসার কত আসে দেখো। আনসার কত আসে দেখো, √6.673 × 10⁻11 into 6 × 10⁻24 divided by 6.4 × 10⁶ plus 7 × 10⁻5 আসবে 7509, 7509.43 এত মিটার পার সেকেন্ড। একদম এক্সাক্ট আনসারটা আছে 7509.43 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে যাই। উপগ্রহটির পর্যায়কাল কত? টি কত বের করতে বলছে? হ্যাঁ, পর্যায়কালের সূত্র কি ছিল মনে আছে? 2π √r + h হোল কিউব ডিভাইডেড বাই gm। এই সূত্র দিয়ে করবা। তাহলে চলো দেখি, 2π ইন্টু √g এর মান কত? g এর মান 6.673 × 10⁻11 ইন্টু, আচ্ছা সরি, g এর মান নিচে বসবে। হ্যাঁ, 2πr + h, r + h হোল কিউব। তাহলে 2π ইন্টু r + h হোল কিউব। আর কত? আর হচ্ছে 6.4 × 10⁶ প্লাস h কত? h হচ্ছে 7 × 10⁵, তাই না? 7 × 10⁵, 7 × 10⁵ হোল কিউব ডিভাইডেড বাই g কত? g হচ্ছে আমাদের 6.673 × 10⁻11
m কত, m হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে সব যদি হিসাব করি তাহলে আমাদের চলে আসবে পর্যায়কাল। পর্যায়কাল কত আসে দেখো, 2 পাই ইন্টু রুট ওভার উপরে 6.4 ইন্টু 10⁻6 প্লাস 7 ইন্টু 10⁻5 তার উপর আবার হোল কিউব ডিভাইডেড বাই নিচে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 হিসাব করলে এটা আসবে 5940 5940.6 সেকেন্ড এটা আসে। বাট আমাদের অপশনে দেখো সবগুলো ঘন্টার মিনিটে দেওয়া, তাহলে ঘন্টা মিনিটে দেওয়া, তাহলে চলো ঘন্টা মিনিটে এটাকে আমরা ট্রান্সফার করি। সেকেন্ডকে ঘন্টায় নিলে এটাকে কি করতে হবে, 3600 দিয়ে ভাগ দাও। তো 3600 দিয়ে যদি ভাগ দাও এটা আসবে 1.65 আওয়ার। বাট 1 ঘন্টা 65, 1 ঘন্টা যোগ আর 0.65 ঘন্টা, তার মানে এটা সমান কত, 1 ঘন্টা 1 প্লাস 0.65 আওয়ার, তাই না? এখন এই 0.65 আওয়ার এটাকে তুমি মিনিটে নাও, 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে 1 প্লাস 0.65 ইন্টু 60 এত মিনিট। তাহলে এখন হিসাব করো, তুমি এই যে 0.65 পেয়েছো, এই 0.65 কে তুমি যে 60 দিয়ে গুণ দাও 39 মিনিট আসবে। অর্থাৎ ওই গ্রহের পর্যায়কাল হচ্ছে 1 ঘন্টা 39 মিনিট। এখন তুমি অপশন টেস্ট দাও, 1 ঘন্টা 39 মিনিট, ওই গ্রহের পর্যায়কাল হচ্ছে 1 ঘন্টা 39 মিনিট। ঠিক আছে, তারপরে যাই, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 196 197, হ্যাঁ 196 197। আচ্ছা এইটাতে শুধু উদ্দীপকটাই দেওয়া আছে। আচ্ছা দেখো, মহাশূন্যযান ভস্টক 1 কে করে প্রথম মহাশূন্যচারী ইউরি গ্যাগারিন 89 মিনিট 6 সেকেন্ডে 89 মিনিট 6 সেকেন্ড, এটা কি পর্যায়কাল, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আচ্ছা তাহলে এখানে পর্যায়কাল টি কত, 89 মিনিট 6 সেকেন্ড। তো 89 মিনিট 6 সেকেন্ড মানে কত, আমরা একটু আগে মধ্যে দেখছিলাম 5346 মনে হয়, 89 হ্যাঁ 5346 সেকেন্ডে তিনি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর, জি এগুলো দেওয়া আছে। ওকে, বলছে তিনি কত উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে, উচ্চতা এইচ। এইচ এর সূত্র মনে আছে পর্যায়কাল দেওয়া থাকলে, এই যে gmt² ডিভাইডেড বাই কি ছিল, gmt² ডিভাইডেড বাই 4π² তার উপর হচ্ছে টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এই সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। ওকে, তাহলে ম্যাথটা করে ফেলবা। জি এর মান কত বসাবা, সবকিছু বসাও। জি এর মান বসাবা হচ্ছে 6.6, জি এর মান কত এখানে দেওয়া আছে, gmt², জি এর মান হচ্ছে 6.673 ইনটু 10⁻11, 6.673 ইনটু 10⁻11, জি এর মান বসালাম। তারপরে এম এর মান বসাবো, এম কত, এম হচ্ছে আমাদের 5.975 ইনটু 10⁻24, 5.975 ইনটু 10⁻24, gmt², টি কত 5346 তার স্কয়ার, 5346 স্কয়ার ডিভাইডেড বাই 4π², 4π²। এই পুরোটার উপরে আবার কি, এই যে এই পুরোটা লিখলাম, এই পুরোটা ক্যালকুলেটর উঠালাম, তারপর এটার উপরে কি 1/3 পাওয়ার 1/3 পাওয়ার 1/3, তারপর সেটা থেকে মাইনাস করব কত, আর কত দেওয়া আছে দেখো, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 6.371 ইনটু 10⁻6 মাইনাস 6.371 ইনটু 10⁻6, হিসাব করলে এটা আসবে 237746, এটা আসবে 237746। হ্যাঁ, তো এটাকে ইঞ্জিনিয়ারিং মোডে নিলে আসলে আমাদের কত আসে, 237.746, হ্যাঁ 237.746 ইন্টু 10 কিউব মিটার। তো কিলোমিটারে নিলে কত আসবে, 237.746 কিলোমিটার। তাহলে এটা কত আছে, 237 দেখো এটা 66 কিলোমিটার আছে, কাছাকাছি আনসার আছে, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 237.66 কিলোমিটার। তার মহাশূন্য যানের কৌণিক বেগ, দ্রুতি, কক্ষপথের ব্যাসার্ধ, বাবা সব বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এটা কমপ্লেক্স একটা, মানে পুরো কমপ্লিট একটা ম্যাথ দিয়ে দিছে, এটা কিভাবে করবা, এটা একদম পুরো ডিটেলস একটা ম্যাথ করতে হবে, ডিটেলস ম্যাথ দিয়ে দিছে। তার কি বলছে, তার মহাশূন্য যানের, তাই না, তার মহাশূন্য যানের হিসেব দিয়ে দিছে, তাহলে এটা ডিটেলসে করতে হবে। তাহলে প্রথমে আসো, আমরা প্রথমে কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে শুরু করি। হ্যাঁ, কক্ষপথের ব্যাসার্ধ মানে কি, r+h, কক্ষপথের ব্যাসার্ধ আমরা প্রথমে 3 দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখি একটা করে টেস্ট করে দেখি সঠিক কোনটা। কক্ষপথের ব্যাসার্ধ, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ কত, r+h, কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r+h।
আর কত, আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল 6.371 ইন্টু 10⁶ মিটার। আর এইচ কত পেয়েছো তুমি? এইচ তুমি মাত্র পেয়েছো এই যে 237 কিলোমিটারে রাখবো। হ্যাঁ, তাহলে এত মিটার মানে কি ইন্টু 10³ কিলোমিটার। হ্যাঁ, কিউব, কিলোমিটার নিলে 3 কমে যাবে। আর এইচ কত পেয়েছো? 237.746 এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করলে পাবা তুমি কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ কত আসে? 237.746, তাহলে 6371 প্লাস 237.746, 6608। ঠিক আছে, 6608.66 কিলোমিটার। ঠিক আছে, 6608 মানে আমাদের হিসেবে এটা 746 আসে আর কি, কাছাকাছি আসছে। তাহলে এটা ঠিক আছে, 6608। তারপরে দেখো কক্ষপথের ব্যাসার্ধ পাইছো, এরপরে তোমার লাগবে রৈখিক দ্রুতি। 2 নাম্বার ধরো টেস্ট করলাম, রৈখিক দ্রুতি। রৈখিক দ্রুতি মানে কি? ভি সমান কত বলো তো? রৈখিক দ্রুতি সমান হচ্ছে, সূত্র পড়ছো তোমরা, 2πr+h ডিভাইডেড বাই টি। 2πr+h ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এখন এটা সমান আমাদের কত আসে দেখো, 2π এটা সমান আমাদের আসে 2πr+h এর মান কত ভাইয়া? এইটা হচ্ছে r+h এর মান, কিলোমিটার আছে, মিটারে নিতে হবে। তাহলে মিটারে নিলে আমাদের কত আসে? হ্যাঁ, আচ্ছা রৈখিক দ্রুতি যদিও কিলোমিটারে দেওয়া তাহলে মিটারে না নিই, হ্যাঁ কিলোমিটারে রেখে দিই। 6608.746। ঠিক আছে, ডিভাইডেড বাই টি কত? টি পেয়েছি 5346 সেকেন্ড, 89 মিনিট 6 সেকেন্ড। তাহলে এটা হিসাব করে দেখো কত আসে। উপরে হচ্ছে 2π ইন্টু 6608.746, নিচে হচ্ছে 5346, 7.777 লেখা যায়, 7.77 কিলোমিটার পার সেকেন্ড। এটাও তো কাছাকাছি আসছে, 7.79। ঠিক আছে, রৈখিক দ্রুতি ছিল 7.79 কিলোমিটার। ঠিক আছে, আরেকটা লাগবে কি? কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি ভাইয়া? ওমেগা। কৌণিক বেগ ওমেগা সমান কত বলো তো? ওমেগা সমান হচ্ছে 2π/t। ওমেগা সমান 2π/t। তাহলে 2π/t হলে 2π ডিভাইডেড বাই টি এর মান কত? 5346। তাহলে হিসাব করলে কত আসে? এটা আসবে 1.175 ইন্টু 10⁻³ কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে চলো তো দেখি 1.175 ইন্টু 10⁻³, এটা আছে 0.00118। আচ্ছা, 10⁻³ এটাকে আমরা যদি ইঞ্জিনিয়ারিং মোডে যদি নেই, হ্যাঁ 0.001175 আসবে। এটা সমান আসবে 0.001175। তো এই 0.1175 এটাকে আমরা লিখতে পারি 0.00118 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাও ঠিক আছে, সঠিক উত্তর 1 2 3। ঠিক আছে, সঠিক উত্তর 1 2 3। তো এই ম্যাথটা কোথায় আসছে নাকি? কোথাও কোনো বোর্ডে আসছে নাকি? এটা যদি বোর্ডে এসে থাকে তাহলে তো কপাল মন্দ না, বোর্ডে আসে নাই। এটা শামসুল হক খান স্কুল এন্ড কলেজে আসছে। ঠিক আছে, বেশ বড় একটা এমসিকিউ। তো এই ধরনের এমসিকিউ বোর্ডে আসবে না, কারণ এই এমসিকিউ আসা মানে বুঝছো 3টা অঙ্ক করেছে আমাদের, মানে 1 নাম্বারের জন্য 3টা অঙ্ক করতে হয়েছে। তো এই ধরনের ম্যাথ আমাদের আসবে না, তবে আমাদের ম্যাথটা প্র্যাকটিস হয়ে গেল। ওকে, তারপরে আসো পৃথিবীর গড় ঘনত্ব কত? গড় ঘনত্ব মানে কি? রো। হ্যাঁ, রো সমান কত? আমরা গড় ঘনত্ব কি দিয়ে বের করি? সূত্র কি বলতো? জি সমান 4/3 পাই রো জি আর। তাহলে সেখান থেকে যদি রো বের করতে চাও তাহলে রো সমান কত বলতো? রো সমান হচ্ছে 3g ডিভাইডেড বাই 4π gr। এটা হচ্ছে রো। তাহলে এটার মধ্যে মান বসাবা 3। জি কত? চলো দেখি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি 4π জি এর মান কি ওরা দিয়ে দিছে? ওরা দিছে এটা 6.673 ইন্টু 10⁻11। আর এর মান কত? আর এর মানও তারা দিছে 6. আচ্ছা, আর এর মান তো দেয় নাই, হ্যাঁ দিছে 6.4 ইন্টু 10⁶। 6.4 ইন্টু 10⁶। তাহলে এটা দিয়ে হিসাব করে ফেললে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে কত আসে? 3 ইন্টু 9.8 3g ডিভাইডেড বাই 4π 6.673 into 10⁻11 into 6.4 into 10⁶। 5478.18 এত কেজি পার মিটার কিউব। হ্যাঁ, বাট অপশনে দেখো তো কি আছে? 5.47 into 10 কিউব। এটা হচ্ছে আনসার, কারণ এটাকে যদি তুমি টেস্ট করো তাহলে এটা সমান আসবে 5.478 into 10 কিউব কেজি পার মিটার, কেজি মিটার পার কিউব বা কেজি পার মিটার কিউব। হ্যাঁ, অথবা কেজি মিটার ইনভার্স 3 আসবে। তাহলে সঠিক উত্তর এটা।
পৃথিবী পৃষ্ঠে বিভব কত, ওই অঙ্কটাই মানে ওই উদ্দীপকই। পৃথিবী পৃষ্ঠে বিভব ভি ইকুয়াল টু কত, মাইনাস gm/r, মান বসাই দিবা। মাইনাস জি এর মান কত, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এম কত ভাইয়া দেখো, এম কত দেওয়া আছে, 6.01 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, 6.01 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। আর কত, আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে এটা সমান কত আসে বের করো। এটা সমান আমাদের আসবে মাইনাস 6.673 into 10 to the power minus 11 into 6.01 into 10 to the power 24 divided by 6.4 into 10 to the power 6, এটা আসবে minus 62.66 into 10 to the power 6 এককে জুল পার কেজি। তো এখন এটার সাথে অপশন টেস্ট করে দেখো, এটা মাইনাস 6.266 কেন বলো তো, এই দশমিকটা যদি এক ঘর যদি এদিকে নিয়ে আসো, এক ঘর যদি বামে নিয়ে আসো, তাহলে এটা এক বেড়ে যাবে। এটা হচ্ছে आंसर মাইনাস 6.266 ইন্টু 10 টু দি পাওয়ার 7 জুল পার কেজি। হ্যাঁ, তো আমরা আমাদের 200 নাম্বারে চলে আসছি এবং 200 নাম্বার সিকিউ তোমরা দেখতেই পাচ্ছ, কুয়েটে আসা 2019-2020 সালে কুয়েটে আসা প্রশ্ন। তো এইটা থেকে আমরা আজকে আর যাব না, কারণ আমাদের এখন বুঝতেই পারছো আমাদের সকল বোর্ড এমসিকিউ সব করা শেষ। আমাদের শীর্ষস্থানীয় কলেজ, অনেকগুলো শীর্ষস্থানীয় কলেজ তোমাদেরকে আমি পড়াইছি, তাই না, শেষ। তারপর হচ্ছে, এবং অ্যাকচুয়ালি আমার কিছু কিছু জায়গায় আমি নাম্বারিং করতে ভুলে গেছিলাম, তার মানে আমাদের আসলে 199টা না, অলরেডি আমাদের 204টা এমসিকিউ শেষ হয়েছে খুব সম্ভবত। 4-5টা এমসিকিউ আমি নাম্বারিং এ প্যাচ লাগাইছি। তো আমাদের 200+ এমসিকিউ আমাদের 3টা ক্লাসে শেষ হয়েছে। আমাদের আরো এখনো প্রায় 55 থেকে 56টা এমসিকিউ বাকি আছে, যেগুলো সব হচ্ছে বিভিন্ন ভার্সিটি এডমিশনে আসা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি এডমিশনে আসা এমসিকিউ, যেটা আমরা শুরু করব আমাদের নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসটা কবে হবে ভাইয়া, নেক্সট ক্লাসটা কবে হবে সেটা আসলে আমি বলতে পারবো খুব সম্ভবত আজকে রাতে অথবা আগামীকাল বলে দিব। তবে অবশ্যই আগামীকাল নেক্সট ক্লাস হওয়ার সুযোগ দেখছি না, ঠিক আছে, তাও আমি দেখি, চেষ্টা করব যদি নিয়ে নেওয়া যায় কোনো একটা সময়ে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা আগামীকাল নিয়ে নিব। আগামীকাল আমরা যদি নেক্সট ক্লাসে যদি আগামীকাল নেই, সেই ক্ষেত্রে ক্লাসটা আমাদের হবে রাত 8টায়। ঠিক আছে, যদি ক্লাসটা যদি আগামীকাল হয় তাহলে নেক্সট ক্লাস আমাদের হবে রাত 8টায়। নিয়ে নিতে পারলে ভালো হয়ে যায়, তাহলে আমাদের একবারে আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা 1-2 দিন রেস্ট দিয়ে আমরা আবার সিকিউ সলভিং ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে বেশি বেশি বাসায় পড়াশোনা করো। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু আসলে এই যে জটিল জটিল এমসিকিউ গুলো, এগুলো পরীক্ষায় আসলে কিন্তু পারবা না। হ্যাঁ, এবং যাদের স্বপ্ন, ধরো কুয়েটে স্বপ্ন, এখন কুয়েটে প্রশ্ন কিরকম আসে এইগুলা তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি কুয়েটে, বুয়েটে, চুয়েটে, রুয়েটে কিভাবে চান্স পাবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।